রাতের পাহাড়ি রাস্তায় যে লাশটি দাঁড়িয়ে উঠেছিল পাঠিয়েছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম, ঠিকানা লামা, বান্দরবান। আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে ঘটনাটি শুনে প্রথমে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। জীবনে অনেক ভৌতিক গল্প শুনেছি, অনেক রহস্যময় কাহিনী পড়েছি, কিন্তু এই ঘটনাটি আমার মনে এমনভাবে গেঁথে গেছে যে গভীর রাতে একা থাকলে আজও সেই দৃশ্যগুলো কল্পনায় ভেসে ওঠে। ঘটনাটি আমার নিজের নয়, এটি শুনেছিলাম একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছ থেকে। তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন দুর্গম এলাকায় দায়িত্ব পালন করেছেন। খুন, ডাকাতি, দুর্ঘটনা, আত্মহত্যা, অপমৃত্যু কোনো কিছুই তার কাছে নতুন ছিল না। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি স্বীকার করেছিলেন একটি রাতের স্মৃতি তিনি কোনোদিন ভুলতে পারেননি। সেই রাতের কথা বলতে গিয়ে তার কণ্ঠ কেঁপে উঠেছিল। ঘটনাটি 2008 সালের শীতকালের। তিনি তখন বান্দরবনের একটি পাহাড়ি থানায় কর্মরত ছিলেন। ডিসেম্বরের শেষ দিক। পাহাড়ি অঞ্চলে তখন রাত নামলেই কুয়াশা আর ঠান্ডা মিলে চারপাশকে অন্য এক জগতে পরিণত করত। সেদিন রাত প্রায় 12:30। থানার কাজ প্রায় শেষ। তিনি থানার বারান্দায় দাঁড়িয়ে একজন সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন। চারপাশে গভীর নীরবতা, দূরে পাহাড়ের কালো ছায়া, মাঝে মাঝে কেবল ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ তাদের কানে কান্নার শব্দ ভেসে এলো। দুজনেই ঘুরে তাকালেন। দেখলেন প্রায় 25 বছরের এক পাহাড়ি যুবক দাঁড়িয়ে আছে। ছেলেটির চোখ লাল, মুখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন। কাপা কণ্ঠে সে বলল, স্যার, আমার বোন মারা গেছে। পুলিশ কর্মকর্তা দ্রুত এগিয়ে গেলেন। কিভাবে মারা গেছে? যুবকটি মাথা নিচু করে বলল, গলায় ফাঁস দিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আর দেরি করা হলো না। একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে তারা রওনা দিলেন। ছেলেটির বাড়ি ছিল পাহাড়ের অনেক উপরে। কাঁচা পথ, চারপাশে ঘন জঙ্গল, আর মাঝে মাঝে এমন অন্ধকার অংশ যেখানে নিজের হাতটাও দেখা যায় না। বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত আরও গভীর হয়ে যায়। ঘরে ঢুকে তারা যে দৃশ্য দেখলেন তা তাদের অভিজ্ঞ জীবনেও বিরল। একজন তরুণী সিলিনের কাঠের আড়ার সঙ্গে ঝুলছিল। মৃত্যুর পর তার মুখমণ্ডল এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে প্রথম দেখায় মানুষ বলে মনে হচ্ছিল না। চোখ দুটো অস্বাভাবিকভাবে ফুলে বেরিয়ে এসেছে। ঠোঁট একদিকে বেঁকে গেছে। চুলগুলো মুখ ঢেকে রেখেছে। ঘরের ভেতর একটা অদ্ভুত ভারী পরিবেশ ছিল। মনে হচ্ছিল যেন বাতাসও থেমে গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ থানায় আনা হয়। পরদিন ময়না তদন্ত শেষ হয়। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু আসল ঘটনাটা শুরু হয় তার পরের রাতে। মেয়েটির পরিবার অনুরোধ করেছিল যেন মরদেহটি তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গ্রামটি ছিল আরও দুর্গম পাহাড়ি এলাকায়। সেই দায়িত্ব পড়ল ওই পুলিশ কর্মকর্তার ওপর। রাত প্রায় 1টা। একটি ছোট পিকআপ ভ্যানে মরদেহ তোলা হলো। সঙ্গে ছিলেন একজন কনস্টেবল, ড্রাইভার এবং মৃত তরুণীর বড় ভাই। পাহাড়ি রাস্তা ধরে ধীরে ধীরে গাড়ি এগোতে শুরু করল। এক পাশে গভীর খাদ, অন্য পাশে অন্ধকার জঙ্গল। কুয়াশা এত ঘন ছিল যে হেডলাইটের আলো কয়েক গজের বেশি যেতে পারছিল না। প্রথম 1 ঘন্টা কোনো সমস্যা হয়নি। হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক বিকট শব্দ। শব্দটা এতটাই অস্বাভাবিক ছিল যে মনে হচ্ছিল কেউ যন্ত্রণায় চিৎকার করছে। ড্রাইভার ভয়ে ব্রেক কষে দাঁড় করিয়ে দিল গাড়ি। সবাই দ্রুত নেমে পেছনে গেল। তারপর যে দৃশ্য দেখল তাতে তাদের বুকের ভেতর যেন রক্ত জমে গেল। মেয়েটির মরদেহ রাস্তার মাঝখানে পড়ে আছে। এটা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ মরদেহটি শক্ত রশি দিয়ে বাঁধা ছিল। পিকআপের চারপাশে উঁচু ডালাও লাগানো ছিল। তবুও সেটি বাইরে এলো কিভাবে? কেউ কোনো উত্তর খুঁজে পেল না। ভয়ে কাঁপতে কাঁপতে আবার মরদেহটি গাড়িতে তোলা হলো। সবাই আল্লাহর নাম পড়তে শুরু করল। গাড়ি আবার চলতে শুরু করল। কিন্তু প্রকৃত ভয়াবহতা তখনও বাকি ছিল। আরও কিছু দূর যাওয়ার পর ড্রাইভার হঠাৎ কাঁপা গলায় বলল, স্যার, একটা জিনিস দেখেন। পুলিশ কর্মকর্তা স্পিডোমিটারের দিকে তাকালেন। মিটার দেখাচ্ছে 80 কিলোমিটার, কিন্তু আশ্চর্যের বিষয় বাইরের দৃশ্য একটুও বদলাচ্ছে না। সামনের একই গাছ, একই বাঁক, একই পাহাড়। যেন গাড়ি চলছেই না, যেন তারা সময়ের কোনো অদৃশ্য ফাঁদে আটকে গেছে। শীতের রাতেও সবার শরীর ঘামে ভিজে গেল। হঠাৎ আবার সেই চিৎকার, এবার আগের চেয়েও জোরে।
সবাই দৌড়ে গাড়ির পেছনে গেল। তারপর যে দৃশ্য তারা দেখল তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতিতে পরিণত হয়। মরদেহটি আর শুয়ে নেই, মরদেহটি সোজা হয়ে দাঁড়িয়ে আছে, পিকআপের ভেতরে দাঁড়িয়ে আছে, মাথা সামান্য একদিকে কাত, লম্বা চুল মুখের সামনে ঝুলে আছে। কুয়াশার ভেতরে মনে হচ্ছিল সে যেন ধীরে ধীরে মাথা তুলে তাদের দিকে তাকাচ্ছে। সেই মুহূর্তে কনস্টেবল চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। মেয়েটির ভাই কান্নায় ভেঙে পড়ে কোরআনের আয়াত পড়তে শুরু করল। ড্রাইভারের হাত পা কাঁপছিল। পুলিশ কর্মকর্তা নিজেও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন, কিন্তু পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন যে মৃত্যুর পর শরীরের পেশি শক্ত হয়ে গেলে অস্বাভাবিক ভঙ্গি তৈরি হতে পারে, কিন্তু তার নিজের মনও সেই ব্যাখ্যা মেনে নিতে পারছিল না। কারণ তিনি জীবনে অসংখ্য মরদেহ দেখেছেন, কিন্তু এমন দৃশ্য কখনো দেখেননি। আবার মরদেহটি শুইয়ে দেওয়া হলো। যাত্রা শুরু হলো নতুন করে। এরপর পুরো পথ জুড়ে তাদের মনে হচ্ছিল জঙ্গলের অন্ধকার থেকে অদৃশ্য কিছু তাদের অনুসরণ করছে। কখনো মনে হচ্ছিল রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কাছে গেলে দেখা যাচ্ছে কিছুই নেই। কখনো মনে হচ্ছিল গাড়ির ছাদের ওপর কেউ ধীরে ধীরে হাঁটছে, কিন্তু থামলে কোনো শব্দ নেই। রাত যত গভীর হচ্ছিল, ভয়ও তত ঘনীভূত হচ্ছিল। অবশেষে দূরে কোনো এক মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম ধ্বনি কানে পৌঁছাতেই যেন চারপাশের ভারী অন্ধকার একটু একটু করে হালকা হয়ে গেল। ড্রাইভারের হাতের কাঁপুনি থেমে গেল। গাড়ি স্বাভাবিকভাবে চলতে শুরু করল। স্পিডোমিটারও স্বাভাবিক হয়ে গেল। আর আশ্চর্যের বিষয়, এরপর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সকাল হওয়ার আগেই তারা গন্তব্যে পৌঁছে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। বহু বছর কেটে গেছে। সেই পুলিশ কর্মকর্তা অসংখ্য ভয়ঙ্কর অপরাধের তদন্ত করেছেন, অনেক লাশ দেখেছেন, অনেক বিভীষিকাময় রাত পার করেছেন, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তিনি একটি কথাই বলতেন, কিছু রাত আছে যেগুলোর ব্যাখ্যা মানুষ খুঁজে পায় না। বিজ্ঞান, যুক্তি আর অভিজ্ঞতা সবকিছু মিলিয়েও কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু সেই রাতগুলোর স্মৃতি মানুষের ভেতরে বেঁচে থাকে। আর কখনো কখনো গভীর রাতের নীরবতায় সেই স্মৃতিগুলো আবার ফিরে আসে, ঠিক পাহাড়ি কুয়াশার মতো। একজন পুলিশ কর্মকর্তা আজও সেই রাতের কথা ভুলতে পারেননি। পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে উঠেছিল একটি লাশ। আপনি হলে কি করতেন? ঘটনাটি শুনে আপনার মতামত কমেন্টে জানান, এবং ভয়ের ঘটনা পছন্দ হলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অভিশপ্ত আত্মা। আমার নাম সাকিব হোসেন। ছোটবেলা থেকেই বড় হয়েছি বগুড়ার এক শান্ত সবুজে ঘেরা গ্রামে। সেখানেই পড়াশোনা শেষ করে যখন ঢাকার একটা কোম্পানিতে চাকরিটা পেলাম, বুক ভরা স্বপ্ন নিয়ে এই ব্যস্ত শহরে পাড়ি জমিয়েছিলাম। ঢাকায় আমার এক বড় ভাই রায়হান থাকে। সে আগে থেকেই একটা ব্যাচেলার ম্যাচে থাকতো, তাই আমিও আর অন্য কোথাও না খুঁজে রায়হান ভাইয়ের রুমে গিয়েই উঠলাম। ম্যাচটা ছিল একটা পুরনো 5তলা ভবন। ঢাকার এক কোণে গলির ভেতরে বাড়িটা যেন একটু বেশিই থমথমে। ভবনের প্রতিটি ফ্ল্যাটে 3 থেকে 4 জন করে ব্যাচেলার সদস্য থাকত। সব মিলিয়ে বেশ বড় একটা পরিবার। রায়হান ভাইয়ের সাথে এক রুমে আমার দিনগুলো বেশ ভালোই কাটছিল। সকাল হতেই অফিসে যাওয়া, সারাদিন কাজ শেষে ক্লান্ত হয়ে রুমে ফেরা, সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছিল। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই আমি একটা অদ্ভুত আর ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করলাম। প্রতি শনিবার রাত ঠিক 1টা কিংবা 2টার সময় আমাদের ঘরের দরজায় বাইরে থেকে কেউ টোকা দেয়, খট খট খট। গভীর রাতে সেই শব্দটা শুনলে গায়ের রক্ত হিম হয়ে আসে। প্রথমবার যখন আমি কৌতূহল আর বিরক্তি নিয়ে দরজাটা খুলতে যাচ্ছিলাম, রায়হান ভাই খপ করে আমার হাতটা ধরে ফেলল। তার মুখের ওপর তখন আতঙ্কের কালো ছায়া। ফিসফিস করে সে বলল, সাকিব, দরজাটা খুলবি না, একদম না, সে নিজে থেকেই চলে যাবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, কে ভাইয়া? প্রতি শনিবার মাঝরাতে দরজায় কে টোকা দেয়? রায়হান ভাই আমায় বলল, এই কথার উত্তর আমি তোকে দিতে পারবো না সাকিব। যদি বলি তবে সে আমারও ক্ষতি করবে। তবে শুধু এতটুকু শুনে রাখ, এই ম্যাচে গত 10 বছরে 5 জন ছেলে মারা গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, তাদের সবাই এই ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে।
রায়হান ভাইয়ের মুখে এই কথা শুনে আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি বুঝতে পারলাম এই ম্যাচে এমন কিছু একটা ঘটে যা স্বাভাবিক নয়। কোনো এক অদৃশ্য ছায়া প্রতি শনিবার মাঝরাতে এখানে হানা দেয়। আর কথা না বাড়িয়ে আমি ভয়ে কম্বল মুড়ি দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু সারা রাত চোখে এক ফোঁটা ঘুম এলো না। এভাবেই দিন কাটছিল। এক সকালে রায়হান ভাই ব্যাগ গোছাতে গোছাতে বলল, সাকিব, আমি কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছি। মায়ের শরীরটা বেশ খারাপ, তুই সাবধানে থাকিস। আর হ্যাঁ, মনে আছে তো, শনিবার রাতে যাই হয়ে যাক না কেন, ঘরের দরজা কিন্তু ভুলেও খুলবি না ভাই। আমি রায়হান ভাইকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে ভাই, চিন্তা করো না, তুমি সাবধানে যাও। গ্রামে গেলে আমার বাবা মাকেও বলো আমি ভালো আছি, আর এই মাসের বেতনের টাকাটা আমি 2-1 দিনের মধ্যেই পাঠিয়ে দেব। ঠিক আছে, আমি খালাকে বলে দেব নে, বলে রায়হান ভাই বিদায় নিল। পরের দিন রায়হান ভাই গ্রামে চলে গেল, আর তার ঠিক 2 দিন পরেই ক্যালেন্ডারের পাতায় ঘনিয়ে এলো সেই অভিশপ্ত রাত, শনিবারের রাত। সেদিন সারাদিন অফিসে প্রচণ্ড কাজের চাপ ছিল। কাজ শেষ করে যখন রুমে ফিরলাম, তখন শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে। সকাল থেকেই ঢাকার আকাশটা মেঘলা হয়েছিল, কেমন যেন একটা গুমোট ভাব। রাত 10টার দিকে রিমঝিম করে বৃষ্টি নামতে শুরু করল। বৃষ্টির শব্দের সাথে সাথে চারপাশটা যেন আরও নির্জন হয়ে উঠল। হুট করেই পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। আমি দেয়াশলাই খোঁজে রুমের মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। মোমবাতির কাপা কাপা আলোয় ঘরের দেয়ালগুলোতে অদ্ভুত সব ছায়া নাচতে লাগলো। আমি বই পড়তে খুব ভালোবাসতাম। এই অন্ধকার রাতে একা ঘরে সময় কাটানোর জন্য জানালার কাছে একটা চেয়ার টেনে নিয়ে মোমবাতির আলোয় বই পড়তে বসলাম। ঠিক তখনই জানালার বাইরে আকাশটা তীব্র আলোয় চমকে উঠল। মেঘের সেই আলোয় আমার নজর পড়ল জানালার বাইরে, এই ম্যাসের পেছনের অংশটাতে। সেখানে ম্যাসের বাড়িওয়ালা কিছু গাছপালা বুনেছিলেন, যা এখন একটা ছোটোখাটো জঙ্গলের মতো হয়ে গেছে। সেই অন্ধকারের মধ্যে একটা বিশাল মোটা আম গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু তার পরনে একটা সাদা 3 পিস। সে বৃষ্টিতে সম্পূর্ণ ভিজছিল আর ঠান্ডায় থরথর করে কাঁপছিল। বিদ্যুতের তীব্র ঝলকানিতে আমি মাত্র কয়েকটা মুহূর্তের জন্যই মেয়েটিকে স্পষ্ট দেখতে পেয়েছিলাম। আলো চলে যেতেই আবার সব অন্ধকার। আমি প্রথমে ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল বা চোখের বিভ্রম, কিন্তু কিছুক্ষণ পর যখন আবারও আকাশ ফুঁড়ে বিদ্যুৎ চমকালো, আমি শিউরে উঠলাম। মেয়েটি এখনও ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে, তার ভেজা চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। এবার আমি বইটা বন্ধ করে জানালার একদম কাছে গিয়ে কাঁচ ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করলাম, মেয়েটা আসলে কে দেখার জন্য। বরাবরের মধ্যেই কিছুক্ষণ পর পর আকাশ চমকাচ্ছিল, আর সেই ক্ষণস্থায়ী আলোয় আমি যা দেখলাম, কোথা থেকে যেন 3-4 জন ছেলে অন্ধকারের ভেতর থেকে বের হয়ে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। কিছু বোঝার আগেই তারা মেয়েটির সাথে অত্যন্ত বাজে আচরণ শুরু করলো, তাকে জোর জবস্তি করতে লাগলো। আমি জানালার গ্রিল ধরে চিৎকার করে উঠলাম, এই কি করছো তোমরা? মেয়েটার সাথে এমনটা করছো কেন? ছেড়ে দাও ওকে। কিন্তু বাইরে তখন বৃষ্টির তীব্র শব্দ আর বজ্রপাত। আমার চিৎকার সেই শব্দ ভেদ করে তাদের কান পর্যন্ত পৌঁছল না। ছেলেগুলো মেয়েটাকে জোর করে টেনে টেনে হিড় হিড় করে এই মেসের ভেতরের দিকে নিয়ে আসতে লাগলো। বিদ্যুতের আলোয় তাদের অবয়ব দেখে আমি বুঝতে পারলাম এই ছেলেগুলো এই মেসেই বসবাস করে। আমার ভেতরে তখন রক্ত টকবক করে ফুটছে। একটা অসহায় মেয়েকে এভাবে কয়েকজন মিলে নির্যাতন করবে আর আমি চুপ করে থাকব? আমি সিদ্ধান্ত নিলাম এই নরপশুদের হাত থেকে মেয়েটাকে যেভাবে হোক উদ্ধার করতেই হবে। আমি তখন 3 তলার রুমে ছিলাম। ঘর থেকে বের হয়ে হাতের মোমবাতিটা নিয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম, কিন্তু নিচতলার লবিতে এসে মোমবাতির আলোয় কাউকে দেখতে পেলাম না। চারিদিক একদম নিঝুম। মেইন দরজাটা বাইরে থেকে শক্ত করে তালা বন্ধ করা। পাশে দারোয়ান চাচার ঘর, সে নাক ডেকে ঘুমাচ্ছে। আমার মাথা গুলিয়ে গেল। এই তো মাত্র কয়েক মুহূর্ত আগে আমি নিজ চোখে দেখলাম ছেলেগুলো মেয়েটাকে টেনে হিড় হিড় করেই বাড়ির ভেতরে নিয়ে এলো। তাহলে তারা গেল কোথায়? ঠিক তখনই ওপর থেকে একটা তীব্র বুক ফাটা চিৎকারের শব্দ আমার কানে ভেসে এলো। একটা মেয়ের কান্নার শব্দ, সাহায্যের আকুতি। চিৎকারটা ওপরে ছাদ থেকে আসছিল। মেয়েটাকে বাঁচানোর তীব্র নেশায় আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। সিঁড়ি বেয়ে অন্ধকারের মধ্যেই ওপরের দিকে দৌড়াতে শুরু করলাম। হাঁপাতে হাঁপাতে যখন আমি 5 তলার ছাদে এসে পৌঁছলাম, দেখলাম ছাদের দরজাটা হাঁ করে খোলা।
অথচ আমি জানি প্রতি রাত 9টা বাজলেই দারোয়ান চাচা নিজে এসে ছাদের দরজায় মস্ত বড় তালা ঝুলিয়ে দেয়। আজ তবে দরজা খোলা কেন? আমি কোনো কিছু না ভেবেই এক পা করে ছাদে পা রাখলাম। সাথে সাথে ঝড়ো হাওয়া আর বৃষ্টির ঝাপটায় আমার হাতের মোমবাতিটা ভিজে দপ করে নিভে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, চোখের সামনে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। বৃষ্টির পানিতে আমি ভিজে একাকার হয়ে যাচ্ছি। আমি অন্ধকারের মধ্যেই চিৎকার করে বললাম, কে আছো এখানে? মেয়েটার কোনো ক্ষতি করবে না তোমরা, আমি পুলিশে খবর দেব। ঠিক তখনই যেন আমার কথার উত্তর দিতেই আকাশটা আবার তীব্র শব্দে চমকে উঠল। মেঘের সেই নীলচে আলোয় ছাদের এক কোণায় যা দেখলাম তা দেখে আমার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেল। ছাদের একপাশে সেই মেয়েটি বিবস্ত্র অবস্থায় পড়ে আছে, আর একটা ছেলে তার ওপর পাশবিক নির্যাতন চালাচ্ছে। বাকি ছেলেগুলো পিশাচের মতো হাসতে হাসতে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। মেয়েটার শরীরে কোনো বস্ত্র নেই, আর অদ্ভুত ব্যাপার হলো সেই ছেলেগুলোরও শরীরে কোনো পোশাক নেই। মেয়েটার সর্বনাশ হয়ে গেছে। তীব্র রাগ, ঘৃণা আর ক্ষোভে আমার মাথার রগগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। ছাদের দেওয়ালে হেলান দিয়ে রাখা একটা মরচে পড়া লোহার রড আমি শক্ত করে হাতে তুলে নিলাম। আমি ঠিক করলাম, এই জঘন্য অন্যায়ের প্রতিবাদ আমি নিজের হাতে করব। এই পশুগুলোকে আমি মেরেই ফেলব। আমি রডটা উছিয়ে অন্ধকারের মধ্যেই সেই কোণটার দিকে তেড়ে গেলাম, কিন্তু সেখানে পৌঁছতেই আমার হাত থেকে রডটা খসে পড়ে গেল। সেখানে কেউ নেই, পুরো ছাদ একদম ফাঁকা, জনমানবহীন। শুধু বৃষ্টির জল ছাদের মেঝেতে আছড়ে পড়ছে। আমার গা শিউড়ে উঠল। কি হচ্ছে এসব আমার সাথে? এই তো কয়েক সেকেন্ড আগেই আমি তাদের এখানে স্পষ্ট দেখলাম। তখনই আবার আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকালো। এবার আমি যা দেখলাম তা আমার জীবনের সমস্ত চিন্তাভাবনা উলটপালট করে দিল। আমি দেখলাম মেয়েটা ছাদের অন্য পাশে একদম কার্নিশের ওপর দাঁড়িয়ে আছে। তার পরনের সাদা পোশাকটা জায়গায় জায়গায় ছেঁড়া, রক্তাক্ত। তার ফর্সা গালে কালশিটে আর আঘাতের চিহ্ন, সেখান থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটির চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তার ঠোঁটের কোণে লেগেছিল একটা অদ্ভুত মায়াবী আর অলৌকিক হাসি। বিদ্যুতের আলোয় আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। মেয়েটি সেই অবস্থায় হাসতে হাসতে ছাদের কার্নিশ থেকে পেছনের দিকে শূন্যে পা বাড়িয়ে দিল। চোখের পলকে সে নিচে ঝাঁপ দিল। এই ভয়ঙ্কর পরাবাস্তব দৃশ্য সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। আমার মাথাটা ঘুরে উঠল, চারপাশটা ঝাপসা হয়ে এলো। আমি ছাদের ঠান্ডা মেঝেতেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, আমি আবিষ্কার করলাম আমি আমার নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার সারা শরীর প্রচণ্ড জ্বরে পুড়ছে। চোখ মেলে তাকাতেই দেখলাম আমার পাশে চিন্তিত মুখে বসে আছে রায়হান ভাই। ঘরে আরও আছেন এই ম্যাচের ম্যানেজার সাহেব, দারোয়ান চাচা আর পাশের রুমের কয়েকজন ছেলে পেলে। আমি ধীরে ধীরে ধরফর করে উঠে বসলাম। রায়হান ভাইয়ের হাতটা চেপে ধরে ক্লান্ত গলায় জানতে চাইলাম, ভাইজান, আমি ছাদে ছিলাম, আমি ঘরে এলাম কি করে? রায়হান ভাই আমার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলল, আজ সকালে যখন দারোয়ান চাচা ছাদের গেট খুলতে যায় তখন দেখে তুই সেখানে অচেতন হয়ে পড়ে আছিস। কিন্তু সাকিব, এটা কি করে সম্ভব? গতকাল রাতে যখন চাচা গেট লক করে তখন তো ছাদে কেউ ছিল না, তুই উপরে গেলি কি করে? আর ছাদের দরজাই বা কে খুলল? আমি আর চেপে রাখতে পারলাম না। কাল রাতের জানালার বাইরে থেকে শুরু করে ছাদের সেই বিভৎস ঘটনার প্রতিটি বিবরণ সবার সামনে হুবহু খুলে বললাম। আমার কথা শেষ হতেই ঘরের মধ্যে এক পিনপতন নীরবতা নেমে এলো। আমি লক্ষ্য করলাম দারোয়ান চাচা আর ম্যানেজার সাহেবের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে। ম্যানেজার সাহেব ইশারায় বাকি ছেলেদের ঘর থেকে বের হয়ে যেতে বললেন। রায়হান ভাইও চুপচাপ বসে রইল। সবাই ঘর থেকে চলে যাওয়ার পর ম্যানেজার সাহেব আমার বিছানার পাশে বসলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে কাঁপা গলায় বললেন, শোনো সাকিব, আজ থেকে ঠিক 10 বছর আগে এই মেসে কি ঘটেছিল তা আজ তোমাকে বলি। তিনি বলতে লাগলেন, আজ থেকে 10 বছর আগে ঠিক এই রকমই এক বৃষ্টির রাতে একটা মেয়ে এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই একটা বিশাল ঝড় বৃষ্টি শুরু হওয়ায় মেয়েটি আশ্রয়ের জন্য আমাদের এই বাড়ির পেছনের ওই মোটা আম গাছটার নিচে এসে দাঁড়ায়। 3 তলার তোমরা এখন যে ফ্ল্যাটে আছো সেই ফ্ল্যাটে তখন 5 জন ছেলে থাকত। তারা তাদের জানালা দিয়ে সেই মেয়েটিকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে। বৃষ্টির রাতে তাদের মনে জেগে ওঠে পিশাচিক শয়তানি।
তারা 5 জন বাড়ি থেকে বের হয়ে মেয়েটির কাছে যায় এবং তাকে জোর করে এই বাড়ির ভেতরে টেনে নিয়ে আসে। মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে করতে সিঁড়ি বেয়ে দৌড়ে ছাদে উঠে আসে, কিন্তু ছাদের দরজা আটকানোর আগেই ওই 5টা নরপশু ছাদে ঢুকে পড়ে। এরপর এই ছাদেই মেয়েটার ইজ্জত লুটে নেওয়া হয়। মেয়েটি নিজের আত্মসম্মান হারিয়ে পুরোপুরি ভেঙে পড়ে এবং ওই রাতেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেয়। ম্যানেজার সাহেব একটু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন। পরের দিন পুলিশ আসে, কিন্তু এই বাড়িতে এত ব্যাচেলার থাকার কারণে ঠিক কারা এই জঘন্য কাজটা করেছিল পুলিশ কোনো প্রমাণ পায়নি। ফলে কেসটা ফাইল বন্দী হয়ে বন্ধ হয়ে যায়। কিন্তু প্রকৃতির বিচার অন্যরকম ছিল সাকিব। তার ঠিক 1 সপ্তাহ পর ওই 5 জন ছেলের মৃতদেহ এই বাড়ির বাইরে নিচে পড়ে থাকতে দেখা যায়। তারা 5 জন একই সাথে ওই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তাদের সাথে সেদিন ছাদে কি ঘটেছিল তা কেউ বলতে পারে না। এরপর পুলিশ এসে এই মেসটা কিছুদিনের জন্য সিলগালা করে দেয়। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। ম্যানেজার সাহেব এবার আমার দিকে তাকিয়ে বললেন, এর 1 বছর পর যখন সবকিছু শান্ত হলো, মেসটা আবার চালু করা হলো। কিন্তু তখন থেকেই শুরু হলো এক নতুন অভিশাপ। প্রত্যেক শনিবার মধ্যরাতে প্রত্যেকটা ঘরের দরজায় টোকা দেবার শব্দ পাওয়া যায়। যারাই কৌতূহল সামলাতে না পেরে ঘরের দরজা খুলেছে, বাইরে কাউকে দেখতে পায়নি, কিন্তু তারা স্পষ্ট শুনতে পেয়েছে একটা নুপুরের শব্দ, আর বাতাসে ভেসে আসে পচা মাংসের এক তীব্র দুর্গন্ধ। তাই এই মেসের নিয়ম করা হয়েছে, শনিবার রাতে যতই ঘরের বাইরে টোকা দেওয়ার শব্দ আসুক না কেন, কেউ যেন ভুলেও ঘরের দরজা খোলে না। ওই 5টা ছেলে মারা যাওয়ার পরই আমরা বুঝতে পেরেছিলাম ওটা ওই মেয়েটির অতৃপ্ত আত্মা। ম্যানেজার সাহেব আমার পিঠে হাত রেখে বললেন, কিন্তু সাকিব, অতীতে ঘটে যাওয়া সেই পুরো নির্মম দৃশ্যটা তোমাকে কেন আবার দেখালো সে আত্মা? কেন তোমাকে সে বাঁচিয়ে রাখল? এর জবাব আমাদের কারোরই জানা নেই। ম্যানেজার সাহেবের মুখে এই সত্য কাহিনী শোনার পর আমার মনের ভেতর যে ভয়ের সৃষ্টি হয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আর একটা মুহূর্ত সেই অভিশপ্ত মেসে থাকার সাহস পাইনি। সেদিনই দুপুরের মধ্যে আমি আমার সমস্ত ব্যাগপত্র গোছগাছ করে মেস ছেড়ে দিই। রায়হান ভাইয়ের শত অনুরোধ সত্ত্বেও আমি আর ঢাকায় থাকিনি। বিকেলের বাসেই আমি আমার গ্রামের বাড়ি বগুড়ায় ফিরে আসি। এরপর বহু বছর কেটে গেছে। আমি আর কোনোদিন চাকরির জন্য হলেও ঢাকা শহরের বুকে পা রাখিনি। আজও যখন কোনো শনিবারের রাতে বাইরে ঝুম বৃষ্টি নামে, আকাশে বিজলি চমকায়, আমার কানের কাছে সেই মেয়েটির অলৌকিক হাসির শব্দ আর ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ার দৃশ্যটা ভেসে ওঠে। আমার সারা শরীর ভয়ে ঘামে ভিজে যায়। সব কিছু থেকে দূরে চলে এলেও আমার মনে আজও একটা প্রশ্ন কুড়ে কুড়ে খায়, যে অভিশপ্ত আত্মা গত 10 বছরে 5 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সে আমাকে সেদিন নিজের অতীতে ফিরিয়ে নিয়ে গেলেও কেন হত্যা করল না? এই রহস্যের উত্তর হয়তো কোনোদিনই জানা যাবে না আমার। এই ঘটনাটি সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি যে ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি ঘটেছে একটি কবরস্থানকে নিয়ে। ঘটনাটি পাঠিয়েছেন সিরাজগঞ্জ জেলার একটি গ্রামে একটি ছেলে। সেই ছেলেটা তার নাম উল্লেখ করতে মানা করেছেন, তাই বললাম না। চলুন বকবক না করে চলে যাই সরাসরি ঘটনায়। গ্রামের এক প্রান্তে ছিল বহু বছরের পুরানো একটি কবরস্থান। দিনের বেলাতেও সেখানে সহজে কেউ যেত না। লোকজন বলতো গভীর রাতে সেই কবরস্থান থেকে কারো কান্নার শব্দ আর অদ্ভুত ডাক শোনা যায়। এক বর্ষার রাতে রাহুল নামে এক যুবক শহর থেকে গ্রামে ফিরছিলেন। গ্রামে ফিরতে রাতে হেঁটে হেঁটে যাওয়া লাগবে, কিন্তু যদি মেইন রাস্তাতে যায় তাহলে অনেক সময় লাগবে। এই জন্য রাহুল শর্টকাট পথ ধরতে গিয়ে তাকে সেই কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। রাত তখন প্রায় 12টা। চারপাশে ঘন কুয়াশা আর ঝিঝি পোকার ডাক। মনে হচ্ছে
চারিদিকে সব নিস্তব্ধ, হালকা হালকা করে ঠান্ডা বাতাস। রাহুলের শরীরের কাটা মনে হয় ভয়ে হালকা হালকা করে খাড়া হয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ রাহুল শুনতে পেল কেউ যেন খুব আস্তে করে তার নাম ধরে ডাকছে, রাহুল, রাহুল। সে থেমে চারদিক তাকালো, কাউকে দেখতে পেল না। কিন্তু কাউকে দেখতে না পেয়ে ভাবল হয়তো এটা আমার মনের ভুল। আবার তার মনের মতো হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই আবার সেই ডাক, রাহুল, আমার কাছে এসো। এবার ডাকটা যেন কবরস্থানের ভেতর থেকে আসছে। অদ্ভুত এক টানে সে এগিয়ে গেল। কুয়াশার মধ্যে দেখতে পেল একটি পুরনো কবরের সামনে সাদা কাপড় পরা একটি নারী দাঁড়িয়ে আছে। সেই নারীটি ধীরে ধীরে হাত তুলে রাহুলকে ইশারা করল। রাহুল সাহস করে কাছে যেতেই নারীটি ফিসফিস করে বলল, আমাকে চিনতে পারছো? রাহুল ভয়ে কাঁপতে লাগলো, কারণ সেই মুখটা ছিল তার মৃত মায়ের। মা, তুমি? নারীটি মুচকি হেসে বলল, এসো, আমার সঙ্গে এসো। তখনও রাহুল বুঝতে পারেনি তিনি একটি বিপদের মুখে পড়তে যাচ্ছে। রাহুল কি করবে বুঝতে পারল না। মনে হচ্ছে রাহুল সম্মিলিত হয়ে গেছে। রাহুলের মনের মধ্যে কোনো কন্ট্রোল নেই, তার মাথার মধ্যে, তার ব্রেনের মধ্যে কোনো কন্ট্রোল নেই। হঠাৎ যেতে যেতে তার চোখ পড়ল সেই মহিলার পায়ের দিকে। পা দুটো উল্টো দিকে ঘোরানো। মুহূর্তে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল এটা তার মা না, এটা অন্য কিছু। রাহুল কি করবে বুঝতে পারল না। কিন্তু যার ওর মার রূপে যেই ভয়ানক জিনটা আছে, রাহুল বুঝতে দিল না তিনি বুঝতে পারছে। ঠিক তখনই কবরের মাটি ফেটে একটি কালো হাত বের হলো। তারপর আরেকটি। চারিদিকে কবর থেকে একের পর এক হাত বের হতে শুরু করলো। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। ভয়ে কণ্ঠে দিয়ে মনে হয় কথা বের হচ্ছে না। ভয়ঙ্কর কণ্ঠে সেই নারী চিৎকার করতে লাগলো, অনেক দিন পর একজন এসেছে, তাকে ধরে রেখো, তারে যেতে দিও না। রাহুল প্রাণ বাঁচাতে গিয়ে দৌড় দিল। পিছন থেকে শত শত মৃত মানুষের কান্না আর হাসির শব্দ রাহুলের কানে ভেসে আসলো। রাহুল কি করবে বুঝতে পারতেছে না। কবরস্থান পেরিয়ে রাস্তায় উঠবে, সব শব্দ হঠাৎ করে থমকে গেল। কোনো শব্দ নেই। রাহুল তখন হঠাৎ করে তার সামনে দেখতে পেল বিশাল বড় একটা অবয়ব, কালো, চোখ দুটি লাল, দাঁত বের করে আছে, মনে হয় তাকে খেয়ে ফেলে দিবে। ভয়ানক একটা হাসি দিতে শুরু করলো। রাহুল দেখে তখনই ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল, জ্ঞান হারিয়ে ফেলেছে। তারপরে যখন জ্ঞান ফিরে আসে তখন রাহুল আবিষ্কার করে তার বিছানায়। গ্রামের মানুষের মুখ থেকে রাহুল শুনতে পায় রাহুল ওই রাস্তার পাশেই পড়েছিল। সে কয়েকদিন পর রাহুল স্বপ্নে দেখে সেই মহিলাটা তাকে ইশারা দিয়ে আবার ডাকতেছে। রাহুলের বাবা মা রাহুলকে যত্ন করে রেখে দিয়েছে, কিন্তু এর মাঝে একটা হুজুর এসে পানি পড়া, তেল পড়া একটা তাবিজ দেয়, বলে মৃত বাড়িতে যেতে মানা করে হুজুরটা। কিন্তু ভুলবশতে সেই গ্রামে একটি মানুষ মারা গেছিল। রাহুল ওই বাড়িতে গিয়েছিল, কিন্তু তার মনে ছিল না ওর শরীরে তাবিজ ছিল, কেননা হালকা তিনি সুস্থ হয়েছিল। সেই রাতে ওই ভয়ানক অবয়বটা দেখার পরে রাহুলের মনে পড়ে হুজুর তো মানা করছিল মৃত মানুষের বাসায় যেতে, কিন্তু রাহুল ওই তাবিজ পরেই গেছিল। তাবিজটা নষ্ট হয়ে যায়। ওই মহিলাটা আবার রাহুলের পিছনে লাগে। তার মা ঠিক রাত 2টার দিকে বাইরে বের হয়েছে। হওয়ার পরে দেখে রাহুল আস্তে আস্তে
ধীর গতিতে বাড়ি থেকে বাইরে যাচ্ছে। হঠাৎ করে তার মা পেছন থেকে হাত দেয়। হাত দেওয়ার পরে রাহুল চমকে ওঠে। বাবা, তুই এত রাতে কোথায় যাবি? বলে, সরি, ওটা রাহুলের মা ছিল না, রাহুলের চাচি ছিল। রাহুল বলছে, চাচি আমি এখানে কেমন করে আসলাম? আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু আমি স্বপ্ন দেখছিলাম, আমি স্বপ্নে হেঁটে যাচ্ছি, কিন্তু বাস্তবে আমি এরকম করে চলে যাব আমি তো ভাবতে পারিনি। তার চাচি ভয় খেয়ে যায়, তার বাবাকে ডাক দেয়। বাবা সমস্ত কিছু শোনার পর তার বাবা রাহুলের কাছে থাকে সেই রাতটা। পরের দিন একটি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ বলে, রাহুল যখন শহর থেকে আসছিল ওই কবরস্থানে পাশ দিয়ে আসার সময় রাহুলকে দৃষ্টি করে, এবং ওই রাহুল কবরস্থান থেকে বের হয়ে আসাতে রাহুল বেঁচে যায়। তার সামনে ওই জিনটা তাকে আটকাইছিল। রাহুল অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওখানে ভালো একটা জিন ছিল, ওই জিনের কারণে রাহুল বেঁচে গিয়েছে। তখন ঠিক জানেন, কবরস্থান কিন্তু পবিত্র একটা জায়গা। মানুষের হাজারো বিপদ আসলে, শয়তান কোনো জিন পিছনে লাগলে কবরস্থানের পাশে গেলেই মানুষ একটু সেফ থাকে। হয়তোবা রাহুলও ওই দিনে এই জন্য সেফ ছিল। রাহুলের বাবা সমস্ত কিছু শোনার পরে তখন বলতেছে, ওই জিনের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। তখন ওই হুজুরটা বলে, অবশ্যই আছে। তখন হুজুর আবার নতুন করে তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পর দীর্ঘ একটা মাস ঠিক মতো চলে যায়, কিন্তু রাহুল মাঝে মাঝে স্বপ্নে দেখে ওইটা ছিল প্রথম ডাক। ডাক কিন্তু শেষ হয়নি, আবারও ডাক আসবে। রাহুল চমকে ওঠে, ওটা শরীর ঘেমে গিয়েছে। হঠাৎ করে রাহুলের চোখ যায় ঘরের একটা কানিতে। যাওয়ার পর দেখে সাদা শাড়ি পরা ওই মহিলাটা, পা উল্টা, হাত রাক্ষসের মতো, নখ অনেক বড় বড়, হাসি দিয়েছে, দাঁত বিশাল বড় বড়, লোম মনে হয় ঝুলে যাচ্ছে। রাহুল ওখান থেকে চোরিয়াটা চিৎকার মেরে উঠছে। তার বাপ অন্য রুম থেকে চলে যাচ্ছে। বাবা, কি হয়েছে? বাবা, তুমি আমার কাছে থাকো, তুমি কোথাও যেও না, কেননা ওই ভয়ানক নারীটা আমার কাছে চলে এসেছে আবার। রাহুলের বাবা টেনশনে পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। তারপর ওখান থেকে সকাল হয়। সকাল ঠিক 9টার মধ্যেই ওই হুজুরের কাছে আবার চলে যায়। যাওয়ার পর ওই হুজুর বলতেছে, এটা আমার ওস্তাদের সাথে পরামর্শ করে আমি আপনাকে বলবো। তারপরে পরের দিন আসার জন্য হুজুর বলে, আমি আপনাদের বাসায় যাব। পরের দিন হুজুর আসবে। সেই রাতে ঘটে যায় ভয়ানক একটি ঘটনা। ওই রাতে রাহুল ঘুমিয়ে পড়ে। রাহুলের বাবা রাহুলের পাশে। রাহুলের বাবা হঠাৎ করে রাত 2টার দিকে চোখ মেলে দেখে রাহুল নেই। ঘর খোলা, মেন বাড়ির গেট খোলা। পুরা পাড়া খোঁজার চেষ্টা করে, পায় না। পাড়ার সমস্ত মানুষ, যুবক ছেলেপেলে থেকে শুরু করে সবাই খুঁজতে থাকে। রাহুলকে পায় না, পায় না, পায় না, কোথাও পায় না। সবাই সাহস করে চলে যায় সেই কবরস্থানের পাশে। হুজুরকে নিয়ে চলে যায় কবরস্থানে। যাওয়ার পরে ওখানেও কাউকে দেখতে পায় না। পরে ওখান থেকে সবাই চলে আসবে। আসার সময় হঠাৎ করে রাহুলের বাবা শুনতে পায় পিছন থেকে একটা ডাক। বলেছিলাম শেষ ডাকটা বাকি ছিল, সেই ডাকে চলে যাচ্ছে। এখন আমি আর ডাকবো না, এখন ডাকবি শুধু রাহুল। তারপরে 3 দিন পর হুজুর বলে, দেখুন, আপনার ছেলেকে জিন নিয়ে গিয়েছে এবং মেরে ফেলে দিয়েছে, তিনি মারা গিয়েছেন। তারই পরে ঠিক 1 মাস পর গ্রামের শফিক নামে একটি ছেলের সাথে অলৌকিক কিছু ঘটনা ঘটে। একদিন দেখে শফিক নিখোঁজ। ওই রাত 2টার দিকে পাড়ার সমস্ত মানুষ খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে রাহুলও পায় না। তখন রাহুলের বাবা মনে হয় রাহুলের মতোই হয়েছে। তখন শফিককে খোঁজার জন্য আবার চলে যায় কবরস্থানে। কবরস্থানে যাওয়ার সাথেই দেখে কবরস্থানের গেট এখন পার হবে, এরই মধ্যেই শফিককে ধরে ফেলে দেয় তার বাবা। কবরস্থানে বিশাল বড় ঝড় উঠে যায়। ওই ঝড়ে মনে হয় কালবৈশাখী ঝড় হচ্ছে। ওখান থেকে শফিককে আবার নিয়ে চলে আসে। শফিকের চোখ ছিল লালের মতো। শফিক মনে হয় শফিকের মধ্যে ছিল না, অন্য কিছু মনে ভর করেছে। আমায় ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, আর অল্প একটু, আর 5 মিনিটের জন্য আমি যেতে পারলাম না, আমাকে ছেড়ে দাও, আমাকে না ছেড়ে দিলে তোমাদের সবাইকে আমি শেষ করে দেব, এরকম করে হুমকি দিতে শুরু করে। তখন শফিককে বেঁধে রাখে।
পরের দিন ওই হুজুরটা বড় হুজুরকে নিয়ে চলে আসে শফিকের বাসায়। আসার পরে পাড়ার সমস্ত মানুষ একটা বড় উঠানে জমা হয়। ঠিক মাগরিব আজানের পর হুজুর একটু রোকেয়ার করে এবং বলতেছে, আপনার সবাই এশার নামাজ পড়ে নেন। এশার আজান দেয়, সবাই নামাজ পড়ে নেয়। নামাজ পড়ার পরে শেষে রাহুলকে মাঝখানে বসানো হয়, শফিককে মাঝখানে বসানো হয়। বসানোর পরে রোকেয়া করতে শুরু করে। হঠাৎ করে শফিক পরিবর্তন হয়ে যায়। শফিক মনে হয় শফিকের মধ্যে না, মনে হয় অন্য কিছু শফিকের মধ্যে ভর করেছে। আটকানো যায় না, হাত ধরে রাখে গ্রামের ছেলে পেলে। শফিক বলে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। কোথায় যাবি? হুজুর যখন বলতেছে, রাহুল যেখানে গিয়েছে সেখানে নিয়ে যাব। তুই কে? বলে, আমি জিন। কোথায় থাকিস? কবরস্থানের পাশেই থাকি। আমি ডেকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে মেরে ফেলে দিই। একেও আমি মেরে ফেলে দেব। তুই আটকাবি হুজুর? পারবি না। রাহুলকে আটকাইতে পারছিস? তখন রাহুলের বাবা কান্নায় ভেঙে পড়ে এবং হুজুরকে বলে, একে ছেড়ে দেও না, একে মেরে ফেলে দাও, কেননা ই আমার বাচ্চাকে মেরে ফেলে দিয়েছে। তখন ওই জিনটা বলে, এরে ছেলেকে তো বাঁচাইতে পারিসনি, একে বাঁচাইতে পারবি তোরা? কেউ বাঁচাইতে পারবি না। এই গ্রামের মানুষের সবাইকে আমি শেষ করে দেবো আমার কিছু হইলে। তখন হুজুর বলে, তুই যদি না থাকিস তাহলে তুই কার ক্ষতি করবি? হুজুর বলার পরে রোকেয়া করতে শুরু করে। যখন পবিত্র পানি রোকেয়া করে ফু দিয়ে তখন শফিকের শরীরে ছিটে মারে, তখন কাতরায় থাকে এবং কান্না করতে থাকে। ওই জিনটা বলে, যখন রাহুল কবরস্থানে ঢুকছিল তখন ওখানে তো ওকে মেরে ফেলে দিতাম, কিন্তু একটা জিন ওকে বাঁচাইছে। পরে ওই জিনটাকে তো রক্ষা করতে পারেনি, জিনটাকে মেরে ফেলে দিয়েছি। রাহুলকে নিয়ে গিয়েছি, শফিককেও নিয়ে যাব, এই গ্রামের আরও যুবককে নিয়ে যাব। তখন হুজুর বলে, তোকে বাঁচানো ঠিক হবে না। হুজুর রোকেয়া করতে শুরু করে। রোকেয়া করতে 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 এক সময় এক পর্যায়ে ওই জিনটাকে আগুন জ্বালিয়ে শেষ করে দেয়। ঠিক আধা ঘন্টা শফিক যেমন মানুষের গায়ে আগুন ধরলে ছটপট করে এরকম করে ছটপট করতে থাকে, কিন্তু এক পর্যায়ে যে নিস্তব্ধ হয়ে যায়। শফিকের চোখ মুখে পানি দেওয়া হয়, শফিক জ্ঞান ফেরে। শফিককে প্রশ্ন করা হয়, এতক্ষণ কি হয়েছিল তুমি কি জানো? শফিক বলে, না, আমার তো কিছু মনে নেই, কিন্তু আমার শরীর প্রচুর ব্যথা, শরীরটা মনে হয় জ্বলতিছে। শফিককে গোসল করানো হয়, পানি পরা দেওয়া হয়, তাবিজ দেওয়া হয়। বলে, 21 দিন তুমি বাসা থেকে কম বের হবা। এরপর থেকে আর কোনো সমস্যা হয় না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ। গ্রামের মানুষ সমস্ত কিছু ভালো আসে, কিন্তু ওই গ্রাম থেকে ঝরে যায় একটি প্রাণ, রাহুল নামে একটি যুবকের। রাহুলের বাবা এখনো কান্না করে। আর ওই কবরস্থানের পাশ দিয়ে রাত হলে আর কেউ যায় না। ওই গ্রামের মানুষগুলো এখনো মনের মধ্যে ভয়ে মনে জমে আছে। সবাই একথা বলে ঘটনাটি শেষ করে দিয়েছেন অজানা ওই ভাইটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন।